প্লিজ আমার শাড়ি খুলবেন না, সর্বনাশ করবেন না প্লিজ। কে শরিকার অনুরোধ। মিমকে একা পেয়ে সব বন্ধুরা একসাথে ধর্ষণ করার জন্য রুমে বন্দি করেছে। মিম চিল্লাচ্ছে কিন্তু লাভ নেই। মেহেদি নিজে তার প্রেমিকাকে বন্ধুদের হাতে তুলে দিয়েছে। ইন্টার ৩য় বর্ষে পড়ুয়া মিম আজ বিপদে। এত কিছু বোঝে না, সহজ সরল এক মেয়ে। মেহেদি নামক একটা ছেলেকে পছন্দ করত, কিন্তু কখনো কি ভেবেছিল এইভাবে প্রেমিক তার বন্ধুদের হাতে তাকে তুলে দিবে? আজ মিমের বার্থডে, উপহার দিবে বলে বন্ধুর বাসায় এনেছে মেহেদি। আজ শুভ এবং রাকিবকে দিয়ে ধর্ষণ করাচ্ছে। পাশের হোস্টেলের একটা রুমে আকাশ অনুরোধ করছে। অন্যদিকে, প্লিজ ছেড়ে দিন আমাকে, আমি আজ থেকে আপনাদের সব কথা শুনবো, কিন্তু আমার সাথে উল্টাপাল্টা কিছু করবেন না প্লিজ। আকাশ এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। সোমাইয়া এবং আখি আকাশকে রুমে বন্দি করেছে নিজেদের যৌনতা মেটাবে বলে। আকাশ গ্রামের ছেলে, শহরের ভাব এখনো বোঝেনি, কিন্তু সোমাইয়া এবং আখি কয়েকদিন ধরেই একটা বলদ খুঁজতেছে, অর্থাৎ যাকে দিয়ে নিজের চাহিদা পূরণ করবে। সোমাইয়া কল দেয় মেঘা, রোশনি আর সাদিয়াকে, তাদেরকেও আসতে বলেছে। আজকে সবাই মিলে আকাশকে নিজেদের কাজে লাগাবে। অন্যদিকে মেহেদির গপ মিম অনেক রিকোয়েস্ট করেই যাচ্ছে, ছেড়ে দেওয়ার কোনো নাম নেই। মেহেদি রাকিব এবং শুভ মিমকে ফ্লোরে শুইয়ে দেয়। মেহেদি মিমের হাত নিজের কবজায় আনে আর শুভ মিমের মুখ চেপে ধরে। রাকিব মিমের শাড়ির ভাঁজ খুলতে খুলতে পুরো শাড়ি ছিনিয়ে নেয়। হিংস্র চাহনিতে তারা মিমের দিকে তাকিয়ে আছে, একটু পরেই শুরু করবে। এদিকে আকাশ, মেঘা, রোশনি, সাদিয়া, আখি আর সোমাইয়ার হাতে আটক পড়েছে। ওরা আকাশকে বেঁধে ফেলে রেখেছে খাটে। আকাশের হাত পা বাঁধা, এমনিও রোগা পাতলা, তাই শক্তি খাটাতে পারেনি। মেঘা আকাশের শার্ট খুলে ফেলে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে আকাশের প্যান্টটাও ছিনিয়ে নেয়। আকাশ চিৎকার দিতে চাইলে তারা আকাশের মুখে আকাশের শার্ট ঢুকিয়ে দেয়। দুই রুমে দুই কাহিনী, এক জায়গায় ছেলেরা ধর্ষণ করছে মেয়েকে, অন্য জায়গায় মেয়েরা ধর্ষণ করছে ছেলেকে। চলুন পরিচয়টা জেনে আসি। মেহেদি, শুভ আর রাকিব হচ্ছে কোটিপতি বাবাদের বিগড়ে যাওয়া ছেলে, মানে টাকার গরমে তারা যা ইচ্ছে করতে পারে। যেমন এখন নিজের গফকে ধর্ষণ করছে ফ্রেন্ডদের দিয়ে, নিজেও সামিল হয়েছে। অন্যদিকে সোমাইয়া, মেঘা, রোশনি, আখি আর সাদিয়াও ধনী ব্যক্তিদের সন্তান। মেয়ে পড়াশুনো করবে তাই ছেড়ে দিয়েছে স্বাধীনভাবে। স্বাধীন তো আছে, নইলে কি ছেলেকে রেপ করা যায়? কলেজেও বেশ নামডাক ওদের। মেয়ে হয়েও ছেলেদের উপর বেশ অত্যাচার করে। মেয়ে বলে অনেকে সম্মান দিয়ে কিছু বলে না, কিন্তু মনে মনে যেমন সবাই ভয় পায়, আবার তেমনি ঘৃণা করে। এদিকে আকাশকে খাটে ফেলে একের পর এক কুকর্ম চালাচ্ছে সোমাইয়া, মেঘা, রোশনি, আখি আর সাদিয়া। আকাশ অনিচ্ছাকৃত চোখ বন্ধ করে শুয়ে যাচ্ছে। অন্যদিকে মিমকে পুরো নগ্ন করে ধর্ষণ চালাচ্ছে তারা। মিম নিস্তেজ হয়ে পড়ে আছে ফ্লোরে। অভাগীর মতো এতক্ষণ অনেক ঝড় শুয়ে নিয়েছে, কিন্তু মেহেদি, শুভ আর রাকিব মিমকে ছেড়ে দিবে না। জানে ছেড়ে দিলে মিম যদি কোনো পদক্ষেপ নেয়। শুভ বলল, কি রে মেহেদি, তোর গার্লফ্রেন্ড তো একটা মাল, তুই একা কিভাবে সামলাতি? যাই বলিস, এখন এই আপদের ব্যবস্থা করতে হবে, নয়তো বাহিরে গিয়ে মামলা করব। যা বলেছিস, কিন্তু কিভাবে কি করবি? মেরে ফেলবি? কি এটা ঠিক হবে? বাঁচতে তো হবে। ওকে বালিতে, তাকে পরকালে পাঠাচ্ছি। এদিকে আকাশকে দিয়ে কাজ চালাচ্ছে সুমাইয়া, মেঘার, রোশনি, আখি আর সাদিয়া। আকাশকে জোরপূর্বক ট্যাবলেট সেবন করিয়া উত্তেজিত করে তারা। 40 মিনিট বাদে ওরাও শান্ত হয়। নিজেদের বাঁচাতে হবে, করতে হবে খুন। তারাও প্ল্যানিং করলো আকাশকে খুন করবে। রাত 2টো বাজে। মিমের লাশ নিয়ে বের হয় মেহেদি, শুভ আর রাকিব। এদিকে সুমাইয়া, মেঘা, রোশনি, আখি আর সাদিয়া আকাশের লাশ নিয়ে আসে। কলেজের পিছনেই একটা ময়লা ড্রেন আছে। মেঘা আকাশের লাশ ফেলার সময় দেখে আরো একটি লাশ। মেঘা বলল, ব্যাপার কি? এই লাশ কার? আমাদের কলেজেরই মনে হচ্ছে না? মিম নামের মেয়েটার মতো। এটা মিমি। বাদ দে, চল এই আপদকে ফেলে যেতে হবে।
সোমাইয়া, মেঘা, রোশনি, আখি আর সাদিয়া চলে যায় নিজেদের হোস্টেলে। আখি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলে। এখন গোসলের সময়, শরীর নাপাক আছে। বাথরুমের দরজা খুলতেই আখি দেখে আকাশ বাথরুমের ভিতরে দাঁড়িয়ে আছে উলঙ্গ। এদিকে মেহেদি গোসল করে বের হয়ে এসেছে, আর তখনই সে অনুভব করলো তার লজ্জাস্থানে লিঙ্গ নেই। মেহেদি চিৎকার দিয়ে ফ্লোরে শুয়ে যায়। নিজের দেহের এমন পরিবর্তন কেউ মেনে নেবার নয়। রুমমেট শুভ আর রাকিব দৌড়ে আসে তার কাছে। এসে দেখে মেহেদির গামছা নেই, আর সাথে সেটাও নেই। ওরাও ভয়ে চিৎকার দিতে লাগলো। ধীরে ধীরে মেহেদির দেহ পচা শুরু করে, হাত পা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মেহেদি যেমন চিৎকার দিচ্ছে তার সাথে শুভ আর রাকিবও চিৎকার দিতে লাগলো। হোস্টেলের বাকিরাও যার যার রুম থেকে দৌড়ে আসে। মেহেদি ফ্লোরে শুয়ে কাতরাচ্ছে, শরীর পচতে থাকে ওর। হাতের মাংসগুলো ধীরে ধীরে পচা শুরু করে। মেহেদি সহ্য করতে পারে না। সবাই ভয়ে আতঙ্ক হয়ে আছে। পচতে পচতে অবশেষে মেহেদি স্থির হওয়া শুরু করেছে। মুখের মাংসও ঝরতে লাগলো তার। কাঁপতে কাঁপতে পুরো স্থির হয়ে যায়। পুরো রুম নিস্তেজ। শুভ একটু একটু এগিয়ে মেহেদির দিকে আসে, এসে ওর পাশে বসে। এরপর পচা হাতের রগ স্পর্শ করতেই শুভ পিছু হাঁটতে লাগলো। সবাই আবার চিৎকার দিতে লাগলো। মেহেদি আর নেই, মারা গেছে সে। অন্যদিকে আখি ওয়াশরুমে আকাশের চিন্তা লাশ দেখেই আবার ওয়াশরুম ত্যাগ করে। দৌড়ে পালানোর চেষ্টা করতেই আখি উপলব্ধি করে হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। আখি চিৎকার দিতে যাবে তখনই লাইট অফ হয়ে যায়। রুমের বাহিরের লাইটের আলোয় আখি বুঝতে পারে তার রুমের কোনায় কেউ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে যেহেতু আকাশকে দেখেছে, সেই হিসেবে এইটাও আকাশ হতে পারে। আখি বুঝতে পারে না যে মৃত ব্যক্তি কিভাবে ফিরে আসবে। আখি ভয়ের মধ্যে বলতে লাগলো, আকাশ, যা হয়ে গেছে হয়ে গেছে, আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দাও, আর করবো না আমরা এমন, দয়া করে ছেড়ে দাও। আখির কথার পর রুমের কোনায় থাকা লোকটি জবাব দিল, তবে জবাবটা কোনো ছেলের নয়, একটা মেয়েলি কণ্ঠ আসতে লাগলো। কিসের মাফ? আমি মারা গেছি, আমাকে তোমরা মেরে ফেলেছো। চলো, যে কারণে মেরেছো সেই কাজটাই হোক। এদিকে আসো, আমার কাছে আসো। আকাশ, তোমার কণ্ঠ মেয়েদের মতো কেন? আর তুমি মারা গেলে আবার এসেছো কিভাবে? আর কোনো জবাব আসেনি। হঠাৎ আখির জামা খুলে যায়। নিচু থেকেই জামা খোলা কোনো মামুলি কাজ নয়। আখি চিৎকার দিয়ে দরজার কাছে চলে আসে। এমন সময় আখির বাকি জামাও নিজে নিজে খুলে যায়। আখি আরো চিৎকার দিতে লাগলো। তখনই দরজা হুট করে খুলে গেছে। আখির চিৎকারে এতক্ষণে হোস্টেলের সব মেয়েরা দরজার সামনে হাজির হয়ে গেছে। দরজা খুলতেই আখিকে খালি গায়ে দেখে সবাই হাসতে শুরু করে। আখি রুমের ভিতরেও আবার ঢোকার সাহস পায়নি। সবাইকে ঠেলে ভিড়ের ভিতর দিয়ে দৌড়তে থাকে। সবাই আখির দিকে তাকিয়ে হাসতে লাগলো। কেউ কেউ ভিডিও করা শুরু করেছে। আখি না পেরে দৌড়ে ছাদের দিকে চলে যেতে লাগলো। ভিড়ের ভিতর সুমাইয়া, মেঘা, রোশনি আর সাদিয়া দাঁড়িয়ে আছে। তারাও অবাক হয়ে গেছে। এমন অর্থ উলঙ্গ হয়ে আখি দৌড়চ্ছে কেন? আখি সোজা সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। আখির এমন দৌড় ফেসবুক লাইভে চলছে। কলেজের বাকি মেয়েদেরকে আখি কম চালায়নি। প্রতিদিন একটা না একটা মেয়েকে আখির সহ বাকিরা র্যাগিং করাতো। জেদটা সবার মনেই ছিল। সুযোগের সৎ ব্যবহার সবাই করে। ফেসবুক লাইভে আখির এই দৃশ্য অল্প কিছুক্ষণে ভাইরাল হয়ে গেছে। কেউ লাইভ ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড দিতে লাগলো। টাইটেল হচ্ছে, একই করলেন কলেজের পড়ুয়া এক ছাত্রী। এদিকে সবাইকে এড়িয়ে আখি সোজা ছাদে চলে যায়। ছাদের দরজা বন্ধ করে দেয় আখি। আখির পিছন পিছন সুমাইয়া, মেঘা, রোশনি আর সাদিয়া চলে আসে। সাথে বাকিরাও আসতে লাগলো। সবাই ছাদের দরজা পেটাচ্ছে। আর এদিকে আখি দরজা খোলার নামই নিচ্ছে না। ভিডিও ভাইরাল হওয়ায় পাশের হোস্টেল থেকে ছেলেরাও দৌড়ে আসে। স্যার, দারোয়ান আর রাস্তার অনেক ছেলেরাও আসে। গাড়ির শব্দ শোনা যায় মাঠে। হয়তো সাংবাদিকও চলে এসেছে। আখি ছাদের দরজা বন্ধ করে আছে। সবাই ডাকছে কিন্তু সাড়া নেই। ছেলেরা এসে দরজা ভাঙার জন্য প্রস্তুতি নেয়। পিছনে শত শত ক্যামেরা প্রস্তুত। দরজা খোলার পর আখির অর্ধ উলঙ্গ দেহ দেখানোর জন্য লাইভ ভিডিও চলছে পুরো বাংলাদেশ আর ইন্ডিয়াতে।
ছেলে মেয়ে সবাই জোট বেঁধে দেখছে কি হতে যাচ্ছে। এদিকে সাংবাদিকরা টিভিতে লাইভ শুরু করেছে। রাতারাতি এই ঘটনাটাই ছড়িয়ে পড়েছে। ছেলেরা দরজায় আঘাত করতে করতে ভেঙে ফেলে। সবাই আগ্রহ নিয়ে ছাদের উপর উঠতে লাগলো। হাজার হাজার মানুষ সিঁড়িতে লাইন বেঁধেছে। ছাদের মধ্যে সবাই দৌড়ে গিয়ে দেখে ছাদের উপরে পিলারের যে রডগুলো দাঁড়িয়ে আছে সেই রড আখির পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে। পরনে শুধু ছোট্ট জিন্স, আর পুরো দেহে কিচ্ছু নেই তার। মৃত আখির এই দেহ দেখে যাচ্ছে পুরো দেশ। মুখ দিয়ে রক্ত যাচ্ছে তার, গায়ের মধ্যে হাজারো নখের চিহ্ন। হইচই শুরু হয়ে গেছে, কিন্তু কে বা কারা মেরেছে তার রহস্য রয়ে গেছে। ছাদে তো কেউ ছিল না, তবে কি এটা আত্মহত্যা? কিন্তু নখের দাগ কার? আর আখিকে কে উলঙ্গ করেছে? একই সময়ে পাশের হোস্টেলে মেহেদি নামক ছেলেটা খুন। এই খুনের যোগসূত্র এক না তো? এরকম হাজার হাজার প্রশ্ন ছুড়ে দিয়ে স্ট্যাটাস হচ্ছে ফেসবুকে। কেউ কেউ পেজে আপলোড দিচ্ছে আখি হত্যার বিচার চাইতে হলে ডান পাশে লাইক দিন। এরকম সচরাচর কাহিনী তৈরি হয়ে যায়। কিন্তু সুমাইয়া, মেঘা, রোশনি আর সাদিয়া ব্যাপারটা অন্যভাবে নেয়। সাদিয়া বলল, এইটা মোটেও স্বাভাবিক নয়। আখির বডি পোস্টমর্টেম করার পর অবশ্যই বুঝবে সে সেক্স করেছিল। আকাশের লাশ তখন এমনিতেই বের হয়ে যাবে। আকাশের সাথে তানিয়ার কি হয়েছে তা জানার জন্য আকাশের তথ্য শুরু হবে। এতে আমরাও ধরা খেতে পারি, কারণ আমাদেরও ডিএনএ ধরা খেতে পারে। এইখানে সিআইডি এর ডক্টর অভিষেক আছে বলে তো মনে হয় না। আর এভাবে নাও হতে পারে। যদিও মানলাম হয়েছে, কিন্তু এতে কি হবে? আমরা আকাশের সাথে যৌন মিলন করেছি, এটাই তো। আখির মৃত্যুর অপবাদ তো আর পাবো না। কিন্তু আকাশের মৃত্যুর অপবাদ তো পাবো, সেও তো মৃত। আকাশের লাশ ট্রেনে ফেলেছি, এতক্ষণে ভাসতে ভাসতে নদীতে চলে গেছে, কিছু হবে না। কিন্তু সাদিয়া, একটা ব্যাপারে কনফিউজড আছি। আখি হঠাৎ এমন করলো কেন? তার রুমে কি কেউ ছিল? সেটাই তো মাথায় ঢুকছে না আমার। আচ্ছা, আত্মার ব্যাপার নেই তো এখানে? তুই এই ভয় নিয়েই থাক, এইসব কিচ্ছু হয় নাকি ভিতর ডিম? আরে হতেও তো পারে। চল গুগল ঘেটে দেখি আত্মা হাজির করাতে পারি কিনা। এতে উত্তরও পাবো, আর আত্মা আছে কিনা নেই সেটাও জানবো। আচ্ছা শুন, আমার জানা মতো এক জ্যোতিষী আছে, সে এসব ভূত প্রেতের কাজ করে। তাকে ডাকি চল। সেসব জানতে পারলে? কিছুই হবে না, আমরা তার কাস্টমার, প্রকাশ করবে না। ওকে, কাল যাই। এখন গেলে সন্দেহ বেড়ে যাবে অনেকের। কথা বলা শেষ করে সবাই ঘুমানোর প্রস্তুতি নেয়। সুমাইয়া, মেঘা, রোশনি আর সাদিয়া আজ একসাথেই ঘুমাচ্ছে। মেঘা সবার কিনারায় শুয়েছে। চোখ লেগে আসতে যাবে তখন মেঘার কানে একটা শব্দ আসতে লাগলো। স্পষ্ট আখির কণ্ঠ। ওয়াশরুম থেকে আকি কান্না করে বলছে, মেঘা বোন আমার, এদিকে আয় না একটু, খুব কষ্ট হচ্ছে আমার। মেঘা বোন, আমাকে সাহায্য কর, আমি আর পারছি না এই যন্ত্রণাময় কাজ করতে। কথাটা শুনেই মেঘা লাফিয়ে উঠে যায়। পেছনে তাকিয়ে দেখে সবাই ঘুমে তলিয়ে গেছে। এদিকে ওয়াশরুম থেকে আবার শব্দ এলো। মেঘা আমাকে বাঁচা বোন, আমাকে মেরে ফেলবে এরা। মেঘা আর সহ্য করতে না পেরে দৌড়ে যায় ওয়াশরুমে। দরজাটা খুলতেই মেঘা দেখে আকাশ উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। এইটা দেখেই মেঘা গলা ফাটিয়ে এক চিৎকার দেয়। এদিকে শুভ আর রাকিব ভয়ের মধ্যে আছে প্রচুর। তাদের চোখের সামনে এত বড় ঘটনা ঘটেছে। শুভ অবশেষে চিন্তা করলো গ্রামের বাড়িতে থাকা তার একটা ফ্রেন্ডকে জানাবে। সে রহস্য নিয়ে ব্যস্ত থাকে সব সময়। নাম রিয়াজ। ছোটবেলায় তার সাথেই কাটানো, কিন্তু রিয়াজ গ্রামের এক কলেজে ভর্তি হয় আর শুভ চলে আসে ঢাকায়। অবশেষে সিদ্ধান্ত নিল রিয়াজকে জানাবে এইটা, যদি সে তাদের বাঁচাতে পারে, কারণ মেহেদির সাথে ঘটে যাওয়া ঘটনা যাতে তাদের সাথে না হয়। এসব ভেবে শুভ রুমের বাহিরে আসে। এসেই দেখে মেহেদি একটা ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চোখ প্রচন্ড লাল, মুখ পচা গলা হয়ে আছে। মেহেদির চোখগুলো খুবই ভয়ঙ্কর, এক ভয়ঙ্কর চাহনি তার চোখে। শুভও জোরে এক চিৎকার দিয়ে ওঠে। আচ্ছা, আকাশ মৃত হলে ফিরে আসে কিভাবে? যদিও আকাশ হয়ে থাকে, তবে সে মেয়েলি কণ্ঠে কথা বলে কেন? সে কি আসলেই আকাশ নাকি অন্য কেউ? মেহেদি মরেছে এক অলৌকিক ঘটনায়, সে ফিরে আসবে কেন? যদিও সে আত্মা হয়ে ফিরে আসে, তবে তার বন্ধুর সামনে কেন? এইটাও কি আসলে মেহেদি নাকি অন্য কিছু?
এদিকে মেঘা ওয়াশরুমে আকাশকে দেখে পিছু দৌড়াতে চেষ্টা করে। আখির গলার কণ্ঠে আকাশ কিভাবে ডাকতে পারে? মেঘা পালাতে চেয়েও পারেনি যেতে। পা দুটো যেন কেউ শক্ত করে বেঁধে দিয়েছে। মেঘা জোরে এক চিৎকার দেয়। মেঘার চিৎকারে জেগে যায় সাদিয়া, রশনি আর সুমাইয়া। ওরা বিছানা ছেড়ে সবাই ওয়াশরুমের দিকে এগিয়ে আসে। ওয়াশরুমে আসতেই ওরা দেখে মেঘার বুকে কেউ শত শত ছুরির আঘাত করে রেখেছে। কেউ যেন মেঘার বুকে ছুরি মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। রক্তাক্ত হয়ে পড়ে আছে মেঘার বডি। মেঘার এমন অবস্থা দেখে রশনি, সাদিয়া আর সুমাইয়া চিৎকার দিয়ে উঠল। তাদের চিৎকারের শব্দ পুরো গার্লস হোস্টেল কাঁপিয়ে দেয়। সবাই বরাবরের মতো তাদের দরজার সামনে চলে আসে। ভেতর থেকে কোনো সারা শব্দহীন নেই। দরজায় বাহির থেকে আঘাত করলেই দরজা খুলে যায়। সবাই রুমের ভিতর ঢুকে দেখে সবাই ফ্লোরে পড়ে আছে। কারো হাত পা কাটা, কারো শরীর থেকে মাথা আলাদা, কারো বুকের উপর এলোপাথারি ছুরির আঘাত। এদিকে শুভ দরজার বাহিরে মেহেদিকে দেখে আবার দৌড়ে রুমে ঢুকে যায়। এরপর রিয়াজকে ধাক্কা দিয়ে বিছানা থেকে টেনে নামায়। শুভ কিছু বলার আগেই রিয়াজ বলল, আরে গার্ল হোস্টেল থেকে কিসের হইচই আসছে, চল জলদি গিয়ে দেখি। শুভ আর কিছু না বলে রিয়াজের কথাই সায় দেয়। রিয়াজ দরজা খুলে বের হয়। শুভ খেয়াল করে দরজায় মেহেদির আত্মা নেই। ওরাও সবার মতো দৌড়ে যায় গার্লস হোস্টেলে। রিয়াজ আর শুভ হোস্টেলে যেতে যেতে ওখানে লোকের ভিড় জমে গেছে। শুভ আর রিয়াজ লাশগুলো এক পলক দেখে আবার ফিরে আসে। এত ভয়ঙ্কর আর হিংস্র কে হতে পারে? প্রশ্ন সবার মুখে মুখে। পুলিশ হাজারো তদন্ত চালিয়ে ফলাফল শূন্য পাচ্ছে। কেস বন্ধ হয়ে যায় প্রমাণের অভাবে। এইটা নতুন কিছু নয়, এরকম হাজার কেস বন্ধ হয়ে এসেছে। কেউ টাকার জোরে বেঁচে যায়, কেউ পাওয়ার খাটিয়ে স্বাধীন হয়ে যায়। সঠিক বিচার পায় না অনেক অসহায় মানুষ। ধর্ষণের বিচার হয় না কোটিপতি বাবার ছেলেদের, খুনের বিচার হয় না পাওয়ার হাতে থাকা লোকদের। আদালত যেন মনে মনে বলে, বিচার চাহিয়া লজ্জা দিবেন না। তাদের জন্য এরকম কেউ নিশ্চয়ই দরকার, যারা অদৃশ্য, যারা ঝাপসা হয়ে থাকে, যাদের স্পর্শ করার সুযোগ থাকে কিন্তু করতে পারে না। তারা ছায়া, তারা অন্ধকার জগতে কালো মানব। হোক তার সাইকো, বিচার তো করবে সঠিক। কথাগুলো বলেছিল গ্রাম থেকে আসা রাকিবের বন্ধু রিয়াজ। এখন রাখ তো, কী সব বলে যাচ্ছিস? কথার আগামাথা কিছুই নেই তোর। এই রহস্যময় কথাগুলো সবসময় আমার মাথার কোনো দিক দিয়ে যেন যায়। কেন, খারাপ কি বললাম? তোর হোস্টেলে মেহেদির সাথে যে কাজটা হয়েছে, হতে পারে সেটা কোনো এমনি মানব যে আড়াল থেকে বিচার করে। মেহেদি অপরাধী ছিল, সাথে তোরাও অপরাধী। তোদের সাহায্য করলে তো আমিও ফেঁসে যেতে পারি। রিয়াজ, এভাবে কেন বলছিস? তোকে গ্রাম থেকে এখানে এনেছি এসব বলার জন্য। আমরা মানছি আমাদের ভুল হয়েছে, কিন্তু মেহেদি তো ভুলের মাসুল দিয়েছে। আমার মনে হয় তুই আমাদের বাঁচাতে পারবি। আচ্ছা, আজ অব্দি তোমাকে কোনো ভূত প্রেত বশ করতে দেখেছিস? আমি কি করে তোদের বাঁচাবো? এখানে এসে তো এখন আমার নিজেরই ভয় হচ্ছে। আমি জীবন নিয়ে যেতে পারবো কিনা কে জানে। তোকে ছোটবেলা থেকে চিনি আমি, খুবই সহজ সরল কিন্তু রহস্যময়। তোর ছোটবেলার কথা মনে আছে? একটা পাখি তোর সাথে কথা বলছিল, তুই তোর আম্মুকে বলিসনি। সে পাখি তোকে বলছিল দরকার হলে ডাক দেওয়ার জন্য। আজ তো আমরা বিপদে, তাকে একটু স্মরণ কর ভাই প্লিজ। ও শিট, এই কথা আমার মাথায় আগে কেন আসেনি? তাহলে তো সেদিনের রহস্য খুঁজে পেতাম। কিসের রহস্য? কয়দিন আগে আমার সাথে এক অলৌকিক ঘটনা ঘটে, খুব অদ্ভুত ঘটনা। একটা অদ্ভুত মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি অনেক রহস্যময়ী। সম্মানী দর্শক, রিয়াজের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একটা গল্প আছে, যেটা এই গল্পের সিজন 1 নামে পরিচিত। শুনতে চাইলে কমেন্ট করুন, 10,000 কমেন্ট পড়লে গল্পটি দিব ইনশাল্লাহ। তো আমাকে খুলে বল, কি হয়েছিল? বাদ দে না, এখন শোন, তোদের ঝামেলাটা নিয়ে কথা বলি। গুগল সার্চ করি চল। কোনো এক কবিরাজের কাছে গিয়ে আমরা মেহেদির আত্মাকে হাজির করাবো। এরপর তাকে জিজ্ঞেস করব তার ইচ্ছে কি, সে কেন ফিরে এসেছে আর কেন এসব করছে। এরকম কবিরাজ আদৌ কি আছে? আলিবাবা নামক এক জ্যোতিষী আছে, আমি ওনার পেজ ফলো করি সব সময়। চল ওনার কাছে যাই। যতদূর জানি কাজীপুর চৌরাস্তার উত্তরে ওনার বাসা। গিয়ে কাউকে জিজ্ঞেস করে নিব। তো এখনই চল। কি বলিস? রাত 8টা বাজে এখন।
আরে এদিকে জীবনে 12টা বাজতে চলেছে, চল। ওকে। রিয়াজ, রাকিব আর শুভ রওনা হয় গাজীপুর। যানজট অতিক্রম করে প্রায় 3 ঘন্টা পর তারা গাজীপুর পৌঁছয়। রাত 11:47 অনেক কষ্টে তারা আলীবাবার ঠিকানা বের করে। বাসায় ঢুকতেই আলীবাবার এক কর্মচারী দরজা খোলে। এরপর রিয়াজ আলী বাবার সামনে গিয়ে বলল, ক্ষমা চেয়ে নিচ্ছি এত রাত বিরক্ত করার জন্য। আসলে আমি চাইনি এত রাতে আসতে, কিন্তু পরিস্থিতি বাধ্য করছে। ক্ষমার চোখে দেখবেন। তোমাদের আসার কথা আমি আগেই জানতাম। 10টায় ঘুমিয়ে যাই আমি। কি হয়েছে তোমাদের সব জানি আমি। বসো নিচে। রিয়াজ, শুভ আর রাকিব ফ্লোরে বসে পড়ে। অবাক হয়ে যায় তারা। এই আলীবাবা মিছে কোনো জ্যোতিষী নয়, তা বোঝা যাচ্ছে। কর্মচারী একটা মোমবাতি জ্বালায়। এদিকে লাইট অফ করে দেয় আর একজন। রুম অন্ধকার। একটা মোমবাতির আলোয় রুমটা কোনোভাবে উজ্জ্বল হয়ে আছে। তিনি চোখ বন্ধ করে রিয়াজদের উদ্দেশ্যে বলল, মোমবাতি নিভে গেলে পুরো রুম অন্ধকার হয়ে যাবে। এই রুমে মোট 3টা আত্মা আসবে। ওনার কথা শুনে রিয়াজ বলল, 3টা কেন? আমরা তো শুধু মেহেদির আত্মার সাথে কথা বলতে চেয়েছি। আত্মারা আসলে বুঝে যাবে তোমরা। এখন সবাই সবার হাত ধরো শক্ত করে। আর হ্যাঁ, আত্মার সাথে যে কোনো একজন কথা বলবে। আমি নিজেই বলবো, সমস্যা নেই। ঠিক আছে। আলীবাবা বিড়বিড় করে কিছু পড়তে শুরু করে। রিয়াজ, শুভ আর রাকিব আলী বাবার দিকে তাকিয়ে আছে। রুম ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছে। পরিস্থিতি বদলানো শুরু হয়েছে। এইবার সবার ফোকাস হচ্ছে মোমবাতি। মোমবাতি যে কোনো সময় নিভে যেতে পারে। আর রিয়াজের প্রশ্নের ঝুড়ি ছুটতে হবে তখন। দেখতে দেখতে টুপ করে মোমবাতি নিভে যায়। রিয়াজ কিছুই দেখতে পায় না। তখনই রুমের কোনো কোণা থেকে মেহেদির গলার আওয়াজ ভেসে আসলো। আমাকে ডাকা হয়েছে কেন? রিয়াজ মেহেদির গলা শুনেই উত্তর দিল, আপনার সাহায্য দরকার আমাদের। যদি আপত্তি না থাকে তাহলে বলবো। বলতে পারো। আপনি তো মারা গেছেন, তবে ফিরে এলেন কিভাবে? তোমরা ডেকেছো তাই। কিন্তু শুভ আর রাকিবকে বিরক্ত কেন করেছেন? ওটা আমি নই। আমি কাউকে বিরক্ত করছি না। মৃত্যুর পর কেউ ফিরে আসতে পারে না। আত্মাদের ডাকতে হয়, তারপর তারা হাজির হয়। তবে ওরা কাকে দেখেছে? তা একটা রহস্য, তোমাকে খুঁজতে হবে সেটা। আত্মাদের আমি কিভাবে খুঁজবো? তারা আত্মা নয়। মৃত মানুষ কখনো ফিরে আসে না। যারা আমাদের রূপ নিয়ে এসব করছে তাদের খুঁজতে হবে তোমাকে। একটা কথা বলি তোমাকে, এই সব কিছু কারো ইশারায় হচ্ছে। আমাদের মাথায় ধর্ষণের চিন্তাটা আমাদের ইচ্ছেতে নয়, তা কারো ইশারায় হয়েছে। এখন যা কিছু হচ্ছে সব তার ইচ্ছেতে হচ্ছে। আর আসল কথা এইটাই, তোমার জন্ম সাধারণভাবে হয়নি। আর তুমি সাধারণ কেউ না। তুমি এমন একজন লোক যে ছদ্মবেশী এক ছায়া। আমি আপনার কথা ঠিক বুঝলাম না। রিয়াজের কথায় আর মেহেদি উত্তর দেয়নি। এইবার একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসে, আমাকে কেন ডাকা হয়েছে? আপনি কে আবার? আমি আঁখি। কয়দিন আগে মৃত্যু হয়েছিল আমার। আপনি এসেছেন কেন? আপনাকে দিয়ে কি করব? কারণ তোমার সাথে জড়িত আমরা। তোমার সূত্র থেকে আমাদের জন্ম। কিসের সূত্র? তোমার মুখে কোন কথাটা বেশি বিরাজ করে? রিয়াজ কিছু বলতে চেয়েও বলতে পারেনি। অটোমেটিক তার মুখ থেকে সেই প্রবাদটা বের হয়ে যায়। কিছু মুহূর্তে এমন কিছু ঘটনা সামনে ভেসে ওঠে, তা বুঝে নিতেই লাগে রহস্য। রহস্য দিয়ে শুরু, কিছু ঘটনা ঘটতে থাকে রহস্য দিয়েই। আবার রহস্য দিয়ে চলতে থেকে হঠাৎ রহস্য নিয়ে শেষ হয়। রহস্য নিয়ে শেষ হওয়া ঘটনা কোনো একদিন আবার রহস্য রূপে শুরু হয়, আবার চলতে থাকে রহস্য। নিয়তি এমনই, শেষ থেকে শুরু আর শুরু থেকে শেষ করে। তার অস্তিত্ব নামক একটা শব্দ হচ্ছে রহস্য। এইটাই, এই সূত্র থেকে আমাদের জন্ম। আর সূত্রের জন্মদাতা তুমি নিজেই। এই সব কিছু আমাদের নয়, বরং কারো ইশারায় হচ্ছে। কিন্তু সে কে? কে এমন ইশারা করছে? নাম কি তার? আগের মতো এইবারও মেয়েলি কণ্ঠের জন্য আত্মা জবাব দিচ্ছে, আমাকে ডাকা হয়েছে কেন? আপনি কে আবার? আমি মিম। মেহেদি, শুভ আর রাকিব আমাকে ধর্ষণ করেছিল। ও আচ্ছা, তার মানে সব আপনার ইশারায় হচ্ছে? না, আমার ধর্ষণটাও কারো ইশারায় হয়েছে। প্রতিশোধ আমি নিতে পারবো না, কারণ আত্মারা প্রতিশোধ নিতে আসে না। তুমি এগিয়ে যাও, তোমার বাড়িতে সব রহস্য লুকিয়ে আছে। তুমি চেষ্টা করো। আমাদের সাথে ঘটনা কিছু নয়, এটা ছোট একটি নমুনা। সবকিছু তোমাকে ইঙ্গিত করে হচ্ছে। তুমি মানুষ নও, মানুষ রূপী এক ছায়া। কিন্তু কার ইশারায় হচ্ছে বলবেন তো?
আর কোনো জবাব আসেনি। হঠাৎ আলিবাবা এক চিৎকার দেয়, সাথে সাথে কর্মচারী লাইট অন করে। লাইটের আলোয় রিয়াজ, রাকিব আর শুভ যা দেখেছে তা কল্পনাতেও ছিল না তাদের। আলিবাবার দেহে কেউ নখের আঁচড় দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। ওনার নাক থেকে রক্ত ঝরছিল। অনেক কষ্টে উনি বলল, রিয়াজ, তুমি জাগাও তোমার ভেতরের সত্তাটাকে। সে ঘুমিয়ে আছে। যতদিন সে ঘুমিয়ে থাকবে ততদিন বিপদ বাড়তে থাকবে। বাঁচতে হবে সবাইকে। তুমি জাগিয়ে তোলো তাকে। বলেই আলিবাবা ফ্লোরে পড়ে মারাই যায়। ওরা তিনজন অবাক হয়ে তাকিয়ে আছে ওনার দিকে। কর্মচারী রিয়াজের উদ্দেশ্যে বলল, আলী বাবা আজ সন্ধ্যা 7টায় মৃত্যুবরণ করেছে। কবর দেওয়ার সময় তিনি জেগে ওঠেন হঠাৎ করে, আর বলেছে আপনারা আসবেন, আর আপনাদের কাজ করে সে আবার মৃত্যুবরণ করবে। কি কেউ জানে না এটা? না, উনি নিজেই বলেছিল উনি মোট 2বার মৃত্যুবরণ করবে, আর প্রথম মৃত্যুর সংবাদ যেন আমরা কর্মচারীরা ছাড়া কেউ না জানে, তাই গোপন রেখেছিলাম আমরা। কে এই রিয়াজ? সে কি জানবে তার পরিচয়? আর কার ইশারাই হচ্ছে সব? ছায়ামানব কিভাবে হয়েছে সে? আত্মারা তিনজন 3 সূত্র বলে গেছে। রিয়াজের সূত্র থেকে কিভাবে তাদের জন্ম? রাকিব আর শুভর ঝামেলা মেটাতে এসে রিয়াজকে কোন ঝামেলায় পড়তে হলো? তবে কি এইটা পুরো রিয়াজকে উদ্দেশ্য করেই করা হয়েছে? কার ইশারাই হচ্ছে এসব? হাজার রহস্য মাথায় নিয়ে চলে আসে রিয়াজ, রাকিব আর শুভ। বাসায় বসে রিয়াজ ভাবতে লাগলো পেছনের ঘটনাগুলো। গ্রামে হয়েছিল এক অদ্ভুত ঘটনা। এর উপর রশনী নামক মেয়েটির সাথে দেখা। আবার সব ঠিক হলো। এসেছে ঢাকায়। এখানেও একই রহস্য। সব রহস্য যেন রিয়াজকে ঘিরেই হচ্ছে। এখানে থাকলে শুভ আর রাকিবের বিপদ হতে পারে। আলিবাবার ওখানে একটা কথা তো স্পষ্ট, সব খুন সেই আত্মারা করছে না। তবে করছে কে? দ্বিতীয় কোনো দল আছে এখানে? এমনও তো হতে পারে তৃতীয় চতুর্থ দলও আছে। যতই থাকুক তাদের বের করতে হবে। রিয়াজ এইবার জেদ ধরেই বসেছে। কে বা কার ইশারায় সব ঘটে আসছে সব জানবে রিয়াজ। তাকে জানতেই হবে যে কোনো মূল্যে। রাত 3:32। ঘড়ির দিকে তাকিয়ে রিয়াজ ভ্রু কুঁচকে তাকায়। রাতটা যেন এই শেষ হতে লাগলো। লাইট অফ করে ঘুমানোর প্রস্তুতি নেয় রিয়াজ। বিছানা ছেড়ে উঠে যখনই লাইট অফ করবে তখনই রিয়াজ আন্দাজ করে দরজার বাহিরে কেউ আছে। সুইচের উপর আঙ্গুল রেখে আছে। সুইচ অফ না করে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ভ্রু কুঁচকে দরজার দিকে তাকিয়ে আছে। দরজা ভেতর থেকে লক করা, কিন্তু দরজার নিচ দিয়ে কারো পা দেখা যাচ্ছে। রিয়াজ বুদ্ধি করে সুইচ অফ করে দেয়। পুরো রুমে অন্ধকার। চাঁদের আলো ছুঁই ছুঁই করছে। চাঁদের আলো জানালা ভেদ করে রুমে আসছে, কিন্তু বাহির থেকে পায়ের ছায়া এইবার স্পষ্ট রুমে আসছে। রিয়াজ ছায়ার দিকে তাকিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগোতে থাকে। ছায়াটা নড়াচড়া করছে না, একই জায়গায় স্তব্ধ হয়ে আছে। রিয়াজ দরজায় কড়াই হাত দিয়ে ছায়ার দিকে তাকিয়ে আছে। বাহিরে যা আছে থাকুক। রিয়াজ হুট করে দরজা খুলে ফেলে। দরজা খুলে বাহিরে তাকিয়ে দেখে কেউ নেই। নেই ছায়া, আর নেই কোনো মানুষত্ব অস্তিত্ব। রিয়াজ দৌড়ে দরজার বাহিরে আসে। এসে দেখে এখানেও কেউ নেই। হোস্টেল মাঠের ওপারে একটা বটগাছ আছে। রিয়াজের চোখ আকর্ষণ করে সেই বটগাছ। রিয়াজ ভালো করে বটগাছের দিকে তাকিয়ে দেখে যান্ত্রীয় একটা মেশিন দেখা যাচ্ছে। লাইটের আলোয় যান্ত্রীয় মেশিনটা স্পষ্ট দেখা যায়। দেখতে গোল, কিন্তু অনেক বড়। রিয়াজ বারান্দায় এসে আরো খেয়ালি চোখে তাকায়। আর তখনই সেকেন্ডের মাথায় একটা সবুজ আলো রিয়াজের দিকে ধেয়ে আসতে লাগলো। রিয়াজ নিজেকে সরিয়ে নেওয়ার আগেই আলোটা রিয়াজের গায়ে লেগে যায়। রিয়াজ উপলব্ধি করে তার দেহ অবশ হচ্ছে, শক্তি ক্ষয় হচ্ছে। লড়িয়ে পড়ে রয়েছে রিয়াজ বারান্দায়। চোখ দুটো বন্ধ হয়ে এসেছে। নিঃশ্বাস যেন এখনই বন্ধ হয়ে যাবে। রিয়াজ অনেক চেষ্টা করেও নিজেকে কন্ট্রোল করতে পারে না। চোখ তার ইচ্ছের বিরুদ্ধে বন্ধ হয়ে আসে। রিয়াজ অনেক কষ্টে বিন্দু ধারণ চোখ মেলে। আর এইটুকু খেয়ালে রিয়াজ দেখে 2জন যান্ত্রীয় মানব তার দিকে এগিয়ে আসছে।
তাদের হাতে দুইটা অদ্ভুত যন্ত্র। পুলিশের হাতে যেমন রাইফেল থাকে তেমনি কোনো অস্ত্র, তবে তা ভিন্ন ধরনের। এইটুকু দেখে রিয়াজের চোখ আবার বন্ধ হয়ে যায়, আর কিছু মনে থাকে না তার। কি ব্যথা ও মাগো! রিয়াজ চমকে ওঠে। তার হাত পা বেঁধে শুইয়ে রেখেছে একটা বেডে। রুমের চারিদিক বিভিন্ন ওষুধপাতি। সামনে আছে একজন অদ্ভুত লোক, সবাই চশমা পরে চোখে। ওনার চশমা নাকের ডগায়, গায়ে সাদা একটা জামা, দেখতে ডক্টরের মতো। রিয়াজ ওনাকে বলল, কে আপনি আর আমি কোথায়? বিচলিত হবেন না, আগে বলুন আপনি এখন কেমন অনুভব করছেন? ঠিক আছেন আপনি? রাখুন আপনার অনুভব। ব্যথায় গলা জ্বলে যাচ্ছে। কি খাইয়েছেন আমায়? ও, আপনাকে ড্রেপিক্সটন দেওয়া হয়নি? ওয়েট, ওষুধটা খেয়ে নিন, গলা ব্যথা ভালো হয়ে যাবে। এই ভাই দাঁড়ান। না না, আপনি তো বয়সে আমার দাদুর সমান। ভাই বলছি কেন? দেখুন এসব পরে করুন, আগে বলুন আমাকে কোথায় নিয়ে এসেছেন। দয়া করে ক্ষিপ্ত হবেন না মিস্টার রিয়াজ, একটু পরে আপনাকে সব ক্লিয়ার করা হবে। নিন, এই ড্রেপিক্সটনটা খেয়ে নিন, আগে আপনার সুস্থতা হওয়া জরুরি। কোরবানির গরুর মতো হাত পা বেঁধে রাখলে ওষুধ কিভাবে নিব? ও সরি, দাঁড়ান আমি এক্ষুনি খুলে দিচ্ছি। লোকটি রিয়াজের হাত পা খুলে ফেলে। রিয়াজ তাকিয়ে দেখে ডক্টরের যন্ত্রপাতির বক্সে একটি ধারালো ছুরি দেখা যাচ্ছে। সুযোগ বুঝে রিয়াজ লাফ দিয়ে উঠে ছুরিটা নিজের আয়ত্তে নিয়ে আসে। এরপর ডক্টরের মুখের সামনে ছুরি ধরে বলল, আগে বলুন আমাকে এখানে কেন এনেছেন? উদ্দেশ্য কি আপনার? মিস্টার রিয়াজ, এই সামান্য অস্ত্র আপনার হাতে মানায় না। আপনার হাতে থাকবে আরো বড় শক্তিশালী অস্ত্র। এই অস্ত্র থেকে তো আপনার দাঁত আরো বেশি মজবুত। মানে কি? ছুরিটা একটু জোরে চাপ দিন তো, দেখুন ছুরির কি হাল হয়। রিয়াজ ডক্টরের কথায় ছুরিটা মুঠোর মাঝে আরো শক্ত করে ধরে, আর অদ্ভুতভাবে ছুরিটা হাতের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেছে। অদ্ভুত ঘটনা। রিয়াজ ছুরিটা হাত থেকে ফেলে দিয়ে অবাক হয়ে ডক্টরের দিকে তাকিয়ে রইল। ডক্টর এবার আরেকটা ছুরি নিয়ে হুট করে রিয়াজের বুকে ঢুকিয়ে দেয়। রিয়াজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে ডক্টরের দিকে। ডক্টর হেসে যাচ্ছে। রিয়াজ আবার তার বুকের দিকে তাকিয়ে দেখে ছুরিটা ভেঙে নিচে পড়ে গেছে। অথচ রিয়াজের বুকে একটু ক্ষত চিহ্ন হয়নি। নিজের দেহের চামড়া এত মজবুত কখন হলো রিয়াজ নিজেও বুঝতে পারে না। ডক্টর বলল, দেখলেন আপনার শরীর কতটা মজবুত? এসব ছুরি চাপাতি আপনার দেহের কাছে কিছুই না। আপনি আমার শরীরকে কি করেছেন? আমার শরীর এত শক্ত কিভাবে হয়েছে? ঠান্ডা হন মিস্টার রিয়াজ, বসুন, আপনাকে সব বলা হবে। আপনার গলা ব্যথার জন্য এই ড্রেপিক্সটনটা খেয়ে নিন। আমার কোনো গলা ব্যথা নেই, হাতের বাঁধনি খোলার জন্য বাহানা ধরেছিলাম। আরে আপনি আসতে না আসতেই তো ট্রেনিংয়ে জিতে গেলেন। শয়তান মারতে হলে শয়তান হতে হয়। তার মানে কি আপনিও শয়তান? আমি তো আপনার সাথে শয়তানি করলাম। হ্যাঁ, আপনি ভালো জোকস বানাতে পারেন। কোন অ্যাঙ্গেল থেকে জোকার দেখাচ্ছে আমাকে? না, তা কবে বললাম? তো আমার কথায় দাঁত কেলাচ্ছেন কেন? আপনার সাথে কথা বললেই হাসি পায়। যাই হোক, বাদ দিন। এবার শান্ত গলায় বলুন আপনার কি কি জানতে ইচ্ছে। আগে বলুন আমি কোথায়? DOMM এর ল্যাবে। কি বললেন? ডিও ম্যাম? আরে না, DOMM। ডিআইও। বাদ দিন, ধীরে ধীরে হয়ে যাবে। এটা কিসের ডিও ম্যাম? এমন অদ্ভুত নাম কেন এটার? এই ল্যাব হচ্ছে অশুভ শক্তির বিনাশকারীর বাসা। তুমি এখন ল্যাবে আছো। এই রাজ্য অনেক বড়, সব ঘুরে দেখাবো পরে। মাথায় ঢুকছে না একটা বিষয়, আমাকে কেন এখানে এনেছেন? আর আমার দেহ এত মজবুত হলো কিভাবে? শুধু তুমিই নও, তোমার মতন অনেক এজেন্ট আছে এই DAMM গ্রুপে। ডিও ম্যাম গ্রুপের এজেন্ট হলাম কবে? আপনি নামটিও ঠিক মতন বলতে পারছেন না। আপনাকে আসল রহস্য বলি। এই DOMM মানুষের উপকারী কাজ করে, অন্যায়ের বিচার করে, আইন আদালত কিছুই মানে না DMM। আমাদের এই গ্রুপ অনেক শক্তিশালী। তার মানে মেহেদি, মেঘা, রোশনি, সোমাইয়া আরও কে কে যেন, তাদের আপনারা মেরেছেন? রাকিব আর শুভ কাল রাতে মৃত্যুবরণ করেছে। ওরা পাপ করেছে, আমরা শাস্তি দিয়েছি। ও আচ্ছা, তাহলে আপনাদেরই ইশারায় হচ্ছিল সব? না, পাপ মানুষ নিজের ইচ্ছে করে, আর শাস্তি আমরা নিজের ইচ্ছায় দিই। আপনার বন্ধুরা আপনাকে ডেকে আরো বড় ভুল করেছেন। আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছিল, কিন্তু ওদের জন্য আপনি আমাদের খুব কাছে চলে এসেছিলেন, যার জন্য আপনাকে ট্রেনিং পুরোপুরিভাবে দেওয়া হয়নি। এখন থেকে আপনাকে এখানে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং দিচ্ছিলেন আমাকে? তার মানে আমাকে জঙ্গলে নিয়ে যাওয়ার রহস্যটা এই ডিও ম্যাম করেছে? আপনি আবারও ভুল নাম উচ্চারণ করছেন কেন? জিলাপির মতো একটা নাম দিয়েছেন, এইটা মুখ দিয়েও বের হয় না।
আর কোনো নাম খুঁজে পাননি? আচ্ছা বাদ দিন। হ্যাঁ, আপনাকে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে আমাদের ইশারায়। ট্রেনিং ছিল যেখানে আপনি সফল হয়েছেন। আর রোশনি নামক সেই মেয়েটি? সেও আমাদের এজেন্ট। মিথ্যে বলেছিল আপনাকে। সে এখানেই আছে। তাকে আপনার সাথে পাঠিয়েছিলাম যাতে আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু মিশন শেষে সে নিজেই অবাক হয়ে এসেছে আপনার দানবীয় রূপ দেখে। অর্থাৎ আমি সত্যি সত্যি দানব হয়েছিলাম? ল্যাবে আপনার পুরো শরীরের কাজ হয়েছে। আগে আপনি দানব হলে সে অবস্থায় কি ঘটে মনে রাখতে পারতেন না। এখন আপনি সব মনে রাখতে পারবেন। আপনার দেহ ঘিনু ধাতু দ্বারা কাজ করানো হয়েছে যাতে সহজে দেহ ক্ষত না হয়। আপনার নাম কি? ডক্টর অ্যাস্টোম্যান। এক এক নামের চেয়ে এক এক নামের কি বাহার। আমি রাজ্য ঘুরে দেখতে চাই। রিয়াজকে ডক্টর এস্টুম্যান ল্যাবের বাহিরে নিয়ে আসেন। রিয়াজ রুম থেকে বের হয়ে দেখে একটা দ্বীপের পাড়ে এই রাজ্য। পেছনে ইয়াব বড় পাথরের পাহাড়, পাথরের সাথে মিশ্রণ এই রাজ্য। সামনে হচ্ছে সাগর। রিয়াজ চারপাশে দেখতে দেখতে খেয়াল করে সাগরের মাঝে একটা লোক দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ রিয়াজ ডক্টর এস্টুম্যানকে বলে, দেখুন, সাগরের মাঝে একটা লোক দাঁড়িয়ে আছে। আপনার চোখে ধ্রুব লেন্স লাগানো হয়েছে। দূরের বস্তু একমাত্র আপনিই দেখতে পারবেন স্পষ্ট। আমাদের সাধারণ চোখে দেখা যাবে না। দাঁড়ান, আমি যন্ত্রটা নিয়ে আসি। দেখি আপনি কাকে নোটিশ করলেন। ডক্টর ল্যাবে গিয়ে বের হয় 2 মিনিট পর। এরপর হাতে করে একটি যন্ত্র নিয়ে আসে, একটা ক্যামেরা, লাঠির মতো তার আকার। ডক্টর এস্টুম্যান তার চোখের সামনে এনে দেখতে লাগলেন। হুট করে তিনি রিয়াজের হাত ধরে বললেন, ও মাই গড, আমাদের DUMM এর লোকেশন পেয়ে গেছে সে। জলদি চলুন, তাকে আটকাতে হবে। আর আপনাকেও লুকাতে হবে। আপনার ট্রেনিং এখনো শেষ হয়নি। পুরোপুরিভাবে প্রস্তুত না আপনি। ডক্টর এস্টুম্যান রিয়াজের হাত ধরে দৌড়তে লাগলো রুমের দিকে। রিয়াজও ওনার পেছন পেছন দৌড়চ্ছে। দেওয়ালের একটা লাল সুইচে চাপ দিলেন ডক্টর এস্টুম্যান। তখনই দেওয়াল 2 ভাগ হয়ে একটা সুড়ঙ্গ তৈরি করে। রিয়াজকে নিয়ে ভিতরে নামতে লাগলো ডক্টর এস্টুম্যান। পুরো রাজ্যে একটা রেড সিগন্যাল দিচ্ছে। রাজ্যের বাকিরা প্রস্তুতি হচ্ছে যুদ্ধের জন্য। রিয়াজকে নিয়ে ডক্টর এস্টুম্যান রাজ্যের নিচে একটা রুমে নিয়ে যায়। রুমটায় অনেক কম্পিউটার। বাহিরের সিসিটিভি ফুটেজের সকল ইনফরমেশন এখানে জমা হয়। ডক্টর এস্টুম্যান সব কম্পিউটার চালু দিয়ে চেয়ারে বসে। কম্পিউটারে রিয়াজ দেখতে পায় রাজ্য থেকে একটা যান্ত্রিক রোবট, অর্থাৎ তাকে যারা হোস্টেল থেকে এনেছিল, তারা উড়ে উড়ে যাচ্ছে সাগরের দিকে। কিছুক্ষণ পর পর সাগরে বিস্ফোরণ হয়, অর্থাৎ DOMM এর রোবটগুলো পেরে ওঠে না অদ্ভুত সেই মানবের সাথে। কিছুক্ষণ পর সাগরে থাকা সেই মানব দ্বীপে চলে আসে। গায়ে কালো একটা স্যুট, বুকের মধ্যে যান্ত্রিক একটি মেশিন, যার দ্বারা সে বুলেট নিক্ষেপ করে। রাজ্যের সামনে দ্বীপের উপর লড়াই শুরু হয়। DOMM এর অনেক সদস্য আহত আর নিহত হচ্ছে। রিয়াজ ডক্টর এস্টুম্যানের দিকে তাকিয়ে আছে। ওনাকে বেশ চিন্তিত দেখা যাচ্ছে। রিয়াজ আবার কম্পিউটারে তাকায়। দেখতে পায় রশনি এগিয়ে যাচ্ছে শত্রুর দিকে। রশনির গায়ে অদ্ভুত পোশাক, লাল রঙের টাইট একটা জামা। দেখতে তাকেও যান্ত্রিক মানব মনে হয়। শত্রুর কাছাকাছি গিয়ে রশনি একটা তলোয়ার বের করে। সোজা গিয়ে শত্রুর বুকে তলোয়ারের চিহ্ন বসিয়ে দেয়। যান্ত্রিক মানবটা তলোয়ার থাকা অবস্থায় বুক থেকে আগুনের একটা গোলা ছুড়ে দেয় রশনির দিকে। ফায়ার বুলেটের আঘাতে রশনি ছিটকে পড়ে দ্বীপের পাশে। ডক্টর এস্টুম্যান কপালে হাত দিয়ে উহ করে শব্দ করে। এরপর রিয়াজকে কিছু বলার জন্য তাকিয়ে দেখে রিয়াজ রুমে নেই। ডক্টর এস্টুম্যান ভয় পেয়ে যায়। রিয়াজ গেল কোথায়? উনিও রুম ছেড়ে ছুটে আসে উপরে। রাজ্যের সামনে আসতেই যান্ত্রিক মানবটা দেখে ফেলে ডক্টর এস্টুম্যানকে। ডক্টর এস্টুম্যান শত্রুর নাগালে চলে এসেছে। যান্ত্রিক মানবটার বুক লাল হয়ে আসছে। সম্ভবত ফায়ার বুলেট ছুড়বে এখন ডক্টর এস্টুম্যানের দিকে। ডক্টর এস্টুম্যান ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। শত্রু হুট করে ফায়ার বুলেট ছুঁড়ে মারে ডক্টর এস্টুম্যানের দিকে। ফায়ার বুলেট ঝড়ের গতিতে ছুটে আসছে এস্টুম্যানের বরাবর। এস্টুম্যান চোখ বন্ধ করে ফেলে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নেয়। বুলেট এস্টুম্যানের কাছে আসতেই গায়েব হয়ে গেল। এস্টুম্যান চোখ মেলে দেখে ফায়ার বুলেট নেই। শত্রু অবাক হয়ে তাকিয়ে আছে। এস্টুম্যান নিচে তাকিয়ে দেখে রিয়াজ পড়ে আছে, অর্থাৎ ফায়ার বুলেট রিয়াজ তার বুকে নিয়ে নিয়েছে। ডক্টর এস্টুম্যান আর শত্রু রিয়াজের দিকে তাকিয়ে আছে। বুলেটের তাপে রিয়াজের শার্ট ছিঁড়ে যায়।
শোয়া থেকে রিয়াজ আবার এক লাফ মেরে দাঁড়ায়। ডক্টর এস্টুম্যান আর রশনি রিয়াজের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। রিয়াজের হাতের পেশি কোষ ভাঁজ হয়ে গেছে, দেহের পরিবর্তন এসেছে অনেক, দেখতে কোনো শক্তিশালী ফাইটারের মতো দেখাচ্ছে। চোখ দুটো লাল হয়ে গেছে রিয়াজের। মুখ খুলে রিয়াজ বলল, আমি বেঁচে থাকতে DOMM এর 1 ফোঁটা ক্ষতি হতে দিব না। ডক্টর এস্টুমান চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সাব্বাস, নামটা এবার ঠিক উচ্চারণ করেছেন। আগে বলুন আমাকে কেমন দেখাচ্ছে? একেবারে হিরো, চলুন লেগে পড়ুন যুদ্ধে। রিয়াজ এক ভয়ঙ্কর গর্জন ছেড়ে শত্রুর দিকে এগিয়ে যেতে লাগলো। কাছাকাছি যেতেই শত্রুটা ঘন ঘন ফায়ার বুলেট ছুটতে লাগলো রিয়াজের দিকে। রিয়াজ ফায়ার বুলেটের আঘাতে উড়ে এসে দ্বীপে পড়ে। রশনি মাথায় হাত দিয়ে বলল, পুরানো পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। রিয়াজ শোয়া অবস্থায় রশনির দিকে তাকিয়ে বলল, খেলা এখনো বাকি। রিয়াজ আবার শত্রুর দিকে মুখ করে দাঁড়ায়। চোখটা বন্ধ করে রিয়াজ ভাবতে লাগলো। যান্ত্রিক মানবটা রিয়াজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়াজের দেহের গঠন ধীরে ধীরে বড় হতে লাগলো, শরীর থেকে লোম গজাচ্ছে, আকারে বড় হতে লাগলো সে, দানব রূপে পরিণত হতে লাগলো রিয়াজ। হুট করে চোখ মেলে রিয়াজ এক ভয়ঙ্কর গর্জন আর ভয়ঙ্কর চাহনি নিয়ে ছুটতে লাগলো শত্রুর দিকে। শত্রুটা রিয়াজের এমন দানবীয় দেহ দেখে নিজেই ভয় পেয়ে যায়। রিয়াজের ভয়ঙ্কর চাহনি যেন শত্রুটাকে ঘায়েল করে ফেলছে। শত্রুটা ফায়ার বুলেট ছুঁড়ে মারে রিয়াজের দিকে। রিয়াজ দানবীয় হাত দিয়ে বুলেটে উল্টো ঘুষি মারতে লাগলো। বুলেট ছিন্ন ভিন্ন হয়ে আশেপাশে ছিটকে পড়ছে। এক লাফ দিয়ে রিয়াজ যান্ত্রিক মানবটার মুখে ঘুষি মারে, উড়ে গিয়ে শত্রু দ্বীপের কিনারায় ছিটকে পড়ে। এরপর রিয়াজ আবার এক লাফে তার কাছে চলে যায়। শত্রুটা ভয়ের চোখে ভয়ঙ্কর চাহনির দিকে তাকিয়ে আছে। রিয়াজ শত্রুর বুকে এক ঘুষি দিয়ে যন্ত্রটা ভেঙে ফেলে। নষ্ট হয়ে যায় মেশিন। শত্রু ধীরে ধীরে স্থির হতে লাগলো। রিয়াজ এক হাতে শত্রুর মাথা ধরে, অন্য হাতে শত্রুর পা ধরে এক টানে 2 টুকরো করে ফেলল। শেষ হয়ে যায় শত্রু। রিয়াজ উপরের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর গর্জন ছেড়ে বসে পড়ে। আবার দেহ ধীরে ধীরে মানুষের রূপে ফিরে আসতে লাগলো। কিছুক্ষণ পর নিজের রূপে এসে হাঁটু গেড়ে বসে পড়ে রিয়াজ। কি ব্যথা মাগো! কেমন অনুভব করছেন মিস্টার রিয়াজ? ক্লান্ত লাগছে। ট্রেনিংয়ের আগেই যুদ্ধে নেমেছেন, ভালোই যুদ্ধ করেছেন ট্রেনিং ছাড়া। রোশনি কোথায়? অন্য ল্যাবে চিকিৎসা চলছে। আমাদের 36 জন এজেন্ট আহত আর 7 জন নিহত হয়েছে। সবাই আপনার তারিফ করেছে। তাদের সাথে দেখা করতে চাই আমি। এখন আপনার বাড়ি ফেরার সময়। আপনার মা খুব চিন্তিত আছে, তিনি আপনার অপেক্ষায় আছেন। সত্যি তো? মায়ের সাথে দেখা করা জরুরি আমার। আমাদের আকাশ যন্ত্র দিয়ে আপনাকে দিয়ে আসবো একটু পর, আগে বিশ্রাম নিন। আমি ঠিক আছি, চলুন রওনা দেওয়া যাক। আপনার মর্জি। ল্যাব থেকে বের হয়ে ডক্টর এস্টুম্যান রিয়াজকে ছাদে নিয়ে যায়। এরপর ওনার পকেট থেকে একটি খেলনা প্লেন বের করে। রিয়াজ বলল, বাচ্চাদের মতো খেলতে ভালোবাসেন নাকি? ডক্টর এস্টুম্যান মুচকি হেসে প্লেনটার উপরে একটা সুইচে চাপ দেয়। সাথে সাথে প্লেনটা শব্দ করতে লাগলো। এস্টুম্যান প্লেনটা ছুঁড়ে মারল সামনে, আর সাথে সাথে প্লেনটা গোল একটা প্লেনের মতো হয়ে যায়। ডক্টর এস্টুম্যান বলল, চলুন যাত্রা শুরু করা যাক। আরো কত কি যে দেখবো। প্লেনে ওঠার কয়েক সেকেন্ডের মাথায় ডক্টর এস্টুম্যান বলল, নামুন। কেন যাবেন না? চলে এসেছি। কোথায়? আপনার বাসার ছাদে। এত তাড়াতাড়ি? DOMM আপনাকে আরো অনেক কিছু দেখাবে। আর হ্যাঁ, আপনি প্রস্তুতি নিন পরবর্তী মিশনের জন্য। কিসের মিশন? আমাদের DOMM এর হাত অনেক লম্বা। কিছুক্ষণ আগে খবর এসেছে মালদ্বীপ থেকে আমাদের 6 জন এজেন্ট নিখোঁজ হয়ে গেছে। তারা অনেক অদ্ভুত যন্ত্র আবিষ্কার করতে পারে, আর আমি জানি কে নিয়েছে তাদের। DOMM এর একজন শত্রু আছেন যে গত 32 বছর ধরে আমাদের শেষ করতে চায়। আমরা অশুভর রহস্য বিনাশ করি, আর তারা শুভর শক্তিকে বিনাশ করতে চায়। তাদের মেইন লিডারকে আজ অব্দি কেউ দেখেনি। সে কোথায় থাকে তাও কেউ জানে না। তার নাম ব্ল্যাক ডেভিল। আজকে যার সাথে যুদ্ধ করেছেন সে তার একজন প্রহরী। এইবার বুঝুন সে কতটা শক্তিশালী। 5 দিন পর আপনাকে আবার নিয়ে যাব আমরা। DOMM এর মেন সদস্যরা মিলে মিটিং বসাবে সেদিন। তখন আপনাকে সকলের সাথে পরিচয় করানো হবে।
আর আমাদের সেই 6 জন নিখোঁজ হওয়া এজেন্টকে উদ্ধার করতে যেতে হবে আপনাকে। আমি পারবো। আপনার বাবা কে ছিলেন জানেন? জন্মের পর আমি কোনোদিন বাবাকে দেখিনি। উনিও আমাদের DUMM এর সদস্য ছিলেন। মানে? পরের বার সব জেনে যাবেন। নামুন, অনেকক্ষণ কথা বলে ফেলেছে। রিয়াজ প্লেন থেকে নামতেই প্লেনটি চোখের পলকে হারিয়ে যায়। রিয়াজ রুমে এসে দেখে তার আম্মু ঘুমোচ্ছে। মায়ের পাশে গিয়ে রিয়াজ ওনার কপালে একটা চুম্বন এঁকে দেয়। এরপর নিজের রুমে চলে আসে। 5 দিন পর ছাদে রিয়াজ সিগারেট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ চারপাশে বাতাস বইতে লাগলো। রিয়াজ বুঝতে পেরেছে ডক্টর এস্টুম্যান চলে এসেছে। কিছুক্ষণ বাদেই ছাদের কিনারা থেকে এস্টুম্যানের আওয়াজ। রিয়াজ সিগারেট ফেলে এস্টুম্যানের দিকে এগিয়ে যায়। এরপর সোজা প্লেনে উঠে পড়ে। বের করতে হবে ব্ল্যাক ডেভিলকে, উদ্ধার করতে হবে 6 জন এজেন্টকে। নিজের এই শক্তি আর তার বাবার ব্যাপারেও জানতে হবে। এই 5 দিনে মেঘা রিয়াজকে অনেক কিছু বলেছে। ডক্টর এস্টুম্যান সুইচ চাপ দিতেই একটা যান্ত্রীয় মেয়ের ভয়েস শোনা গেল। নাও ইটস টাইম টু ফ্লাই, গেট রেডি, 3, 2, 1, গো।